আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে আমরা সবাই জানি। বিএনপি একটু ব্যাকফুটে সেটাও আমরা জানি। এবং আমি কথা বলবার সময় সবাই মাথায় যেন রাখি যে আমি আসলে কোনো দলের সঙ্গে যুক্ত নেই, কোনো দল করবার কোনো ইচ্ছে পরিকল্পনা আমার নেই। এমপি মন্ত্রী হবার কোনো স্বপ্ন আমার ভুলেও নেই, ঘুমিয়ে তো নয়, জেগেও নেই। কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, এই দুটো দলের উপরই বাংলাদেশের জনগণ নির্ভর করে। তাদের আশা ভরসা প্রধানত এই দুটো দলকে কেন্দ্র করি এবং একই কারণে তাদের সমস্ত ক্ষোভ, বিরক্তি এই দুটো, যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তার সমালোচনা করে, বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল গঠন করেছিলেন এবং তীব্র কঠোর সমালোচনা করেছিলেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটা কেন এই প্রশ্ন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে অবশ্যই চিনি এবং অন্য রাজনীতিবিদদেরও যেমন চিনি। খুব বেশি কাছ থেকে দেখার সুযোগে তেমনটা বলবো না, কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে, সাংবাদিক হিসেবে পেশাগত স্বার্থে চেনা এবং বোঝারও চেষ্টা করেছি। কারো কারো মনে থাকবার কথা যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্টারনাল রিপোর্টে বেরিয়েছিল যে বিএনপি সরকারের 8 জন মন্ত্রী হচ্ছেন সৎ। যে 8 জন মন্ত্রীকে তারা আইডেন্টিফাই করেছিল সৎ হিসেবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের একজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই পছন্দ করেন, এমনকি আমি শিওর যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কর্মীরাও তাকে পছন্দ করেন। যদিও নেতারা বক্তব্য রাখার সময় অনেক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে বক্তব্য রাখতে হয়, কেন ফিল্ডে তিনিই আসলে নেতা, সে কারণে তার বিরুদ্ধেও তাদের কথাবার্তা বলতে হয়, কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করেন। স্মরণ থাকবার কথা 2018 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের জন্য বিএনপিকে এবং বিএনপির অ্যালাইজদের ডেকে নিয়েছিলেন, সংলাপে বসছিলেন, সেই সংলাপেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর প্রধানমন্ত্রী নিয়েছিলেন, তাকে তার চিকিৎসার ব্যবস্থা করবার কথা বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেগুলো কিছু হয়নি, তার জন্য আলাদা খাবারের সেই অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু হয়নি। কিন্তু তিনি যে একজন সজ্জন, তার যে টেক কেয়ার করা উচিত সেটা কিন্তু প্রধানমন্ত্রী জানেন এবং সে প্রধানমন্ত্রী সেটা করেছিলেন। যদিও এই প্রধানমন্ত্রী শাসনামলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 70 বয়সে বহুবার জেলে গেছেন, বহু সময় জেল খেটেছেন, শতাধিক মামলার আসামি তিনি, এমন সব মামলার আসামি তিনি যেগুলো কেউ কল্পনা ভূমিকা আছে। বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে গণতন্ত্রের সংগ্রামে সিনিয়র নেতৃবৃন্দ, তাদের প্রায় সকলেই এখন প্রয়াত, কেউ কেউ বেঁচে আছেন, তাদের অনেকেই অসুস্থ। বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক প্রজন্ম গড়ে উঠেছে, কিন্তু দূষিত চক্রের সঙ্গে থেকে থেকে এই তরুণরা বা যুবারা তারা খুব ভালো কিছু স্বপ্ন দেখাতে পাচ্ছেন বা সেই জায়গায় যেতে পাচ্ছেন সেটা বলা যাবে না। একই সঙ্গে দুটো দলেরই একটা বড় দুর্বলতা হচ্ছে যে দুটো দলই নেতৃত্ব বহু বছর ধরে আছে। দলের প্রধান তারা 30-40 বছর ধরে দলগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, কারো তাদের চ্যালেঞ্জ করবার সুযোগ নেই এবং এক ধরনের দুটো দলই অনেকে মনে করেন, অনেকে বলেন, হয়তো সবাই একমত হবেন না, একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে। এর বাইরে সাধারণ মানুষ তো দূরে থাক, দলের নেতাকর্মীরাও চিন্তা করতে পারেন না। কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে, ভালো রাজনীতিক আছে, মানুষ তাদেরকে ঘিরে আশা করতে পারে, অবশ্যই শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করে নয়। গত কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করতে পারেন বা তাকে সরিয়ে দেওয়া হতে পারে। সে জায়গায় অনেকগুলো নাম সোশ্যাল মিডিয়াতে আসছে, কোনো অনলাইন নিউজ পোর্টালও আসছে যেগুলো খুব অথেন্টিক নয় এবং কোথাও
একথাও বলা হচ্ছে যে কর্নেল অলি আহমেদ, যিনি একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন, তিনিও দলের মহাসচিব হতে পারেন। এবং অনেকের স্মরণ থাকবার কথা যে কর্নেল অলি আহমেদ বিএনপির সমালোচনা করে বিএনপির, সেটাও তিনি করেননি। কেন করেননি, করতে পারেননি, সেটা তিনি ভালো জানেন, এই উত্তর আমার জানবার কথা নয়। কিন্তু আমরা যা দেখি সাধারণভাবে সেটা বলি, তিনি ফিল্ডে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেতৃত্ব দিতে, তিনি, তার মা বা দল সবাই মিলে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয়া হচ্ছে কিনা, তিনি পারছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। বিএনপির অনেক নেতারই দল নিয়ে, নেতৃত্ব নিয়ে নানা রকমের প্রশ্ন, অসন্তোষ আছে, অনেকে অনেক কিছু বলতে পারেন। এই যে 2018-র পরে বিএনপি নির্বাচনকে দিনের ভোট রাতে হলো বললো, তারপরে যে 6 জন পাশ করলো তাদের কেন সংসদে পাঠালো 5-6 জন, সেটা কেন আজও একটা বড় প্রশ্নের মুখে। আবার তারা শেষ বছরটিতে এসে সেখান থেকে পদত্যাগ করলেন। কিন্তু প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে দেওয়া হলো না সংসদে, বা আমরা জানি তিনি বলেছেন যে তিনি যাচ্ছেন না। যেভাবে বলি না কেন, কেন তিনি যাবেন না? তিনি গেলে দলের পজিশন সংসদে আরো ভালো হতো, আর না গেলে, তবে যাওয়ার চেয়ে না যাওয়া ভালো ছিল, কিন্তু কেউ যদি সংসদে না যেতেন, কে সিদ্ধান্ত নিল, এই প্রশ্ন কিন্তু আছে জনমনে, করিডোরে এই প্রশ্ন আছে। মির্জা ফখরুল ইসলাম, আমি একজন সাংবাদিক হিসেবে খোঁজ খবর নিয়ে জানি যে 28 অক্টোবরের যেটাকে ব্যর্থতা বলা হচ্ছে, অনেকেই এটা মনে করেন যে এই ঘটনাগুলো 28 অক্টোবরের যে পরিস্থিতি সরকার তৈরি করেছে। কিন্তু বিএনপির দিক থেকে তো ব্যর্থতাটা মানতে হবে খানিকটা, যে বিএনপি আসলে 70 মিনিটও, কারো কারো ভাষায় 7 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেনি। এত বড় একটা দল এত বড় আন্দোলন করছে, বলছে, এত বড় বড় সমাবেশ তারা করলো, র্যালি করলো, তারা কেন পারলো না? এর আগের সমাবেশ যেটা করেছিল তারা গোলাপবাগে, তার পরের দিন কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ শেষে পরের দিন 200-400-500 লোককে বিভিন্ন জায়গায় তারা দাঁড় করাতে পারলো না। এই ব্যর্থতাগুলো কেন? আমার সূত্র বলছে যে 28 অক্টোবরের কর্মসূচির কোঅর্ডিনেশনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ছিল না, অন্য কাউকে দেওয়া হচ্ছে, সেটা ঘোষণা দিয়ে হোক বা অঘোষিতভাবে হোক। যাকে দেয়া হচ্ছে তিনি আবার দেশে থাকেন না। আমি টেমস নদীর পাড়ে যে নেতাও করতে পারবেন না, কারণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সিভিল সোসাইটির মধ্যে, গণমাধ্যমের কাছে, এমনকি বিদেশি কূটনীতিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত অ্যাকসেপ্টেবল একজন পলিটিশিয়ান। তিনি দেখতে শুনতে অত্যন্ত সুন্দর একজন মানুষ, ডিসেন্ট একজন মানুষ। তিনি চমৎকার কথা বলেন, তিনি ভালো আবৃত্তি করতে জানেন, শিল্প সাহিত্যের অনুরাগী, একসময় শিক্ষকতা করেছেন, একসময় সরকারি চাকরি করেছেন, সরকারের মন্ত্রিত্ব করেছেন, দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন, এবং একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একটা ফ্যামিলির মানুষ তিনি, সদস্য তিনি। তার বাবা একসময় সরকারের মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি ছিলেন। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক প্রশ্ন, তার দলের মধ্যে অনেকে প্রশ্ন করেন, কিন্তু সেটা হয়তো অনেকে না জেনে করেন যে তিনি কি ব্যর্থ। আমাদের ভুলে যাবার কথা নয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব করতে বিএনপির অনেক সময় লেগেছে, তাকে দীর্ঘদিন ভারবাহী অর্থাৎ ভারপ্রাপ্ত মহাসচিব করে রাখা হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এখনো খুব একটা স্বচ্ছন্দে মহাসচিবের দায়িত্ব পালন করতে পারেন, সেটা আমি মনে করি না। তিনি যেটা করছেন এবং বিএনপির অনেকেই যেটা করছেন, সেটা অনেকটা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি তাদের দায়, রাজনৈতিক অঙ্গীকার থেকে আয়সী। কিন্তু দল যাকে পাঠায় তার সঙ্গে তো আপনাকে আমাকে কথা বলতে হবে, বা ডিপ্লোম্যাটদের কথা বলতে হবে। কিন্তু আমি, আপনি বা ওই ডিপ্লোম্যাটরা তাদেরকে পছন্দ করছে কিনা, তাদের উপরে আস্থা রাখতে পারছে কিনা, বিশ্বাস করছে কিনা, ওপেন মাইন্ডে কথাবার্তা বলতে পারছে কিনা, সেটা কিন্তু বিবেচনার দাবি রাখে। কারণ আমি যতদূর জানি যে অনেকের সম্পর্কেই কিন্তু এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে, কিন্তু তারা কথা বলেন হেসে ডিপ্লোম্যাটদের হাসি কিন্তু বোঝার জন্য এক ধরনের সক্ষমতা লাগে, তাদের রাক্ষোভ বোঝার জন্য এক ধরনের সক্ষমতা লাগে। কাজে আমি এটা বলি, এটা এই কারণে বলছি যে এখন আপনি রাজনীতি করতে গেলে অভ্যন্তরীণ বিষয় তা আছেই, আঞ্চলিক রাজনীতি, ভূ অর্থনীতি না বুঝলে আপনি রাজনীতিটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না। সবাই মনে করেন, আমি
যেটুকু বুঝি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটা বড় অ্যাসেট। তার কাউন্টার পার্টের বিবেচনায় তিনি বাংলাদেশের রাজনীতিতে তার দলের জন্য একটা বড় অ্যাসেট। এই অ্যাসেটকে অবমূল্যায়ন করলে, অবনমন করলে, অসম্মান করলে দীর্ঘমেয়াদে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘমেয়াদ বলাটা বোধহয় বেশি বলা হবে, এগুলো মধ্যমেয়াদ বললেও অত্যুক্তি হবে। স্বল্প মেয়াদী বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি যতদূর জানি বুঝি বিভিন্ন সোর্সে, তিনি কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয়। তিনি তার দলের নেতৃত্বের প্রতি অনেক লয়াল, এবং এই লয়ালিটি নিয়ে আবার অনেকের প্রশ্ন তোলে নেই। সেই প্রশ্ন যে অনেক সময় যৌক্তিক, যে তারা তো রাজনীতি করেন, তারা কেন এত লয়াল থাকবেন, তারা কেন ঠিক কর্মকর্তা কর্মচারীদের মতো আচরণ করবেন। রাজনীতিবিদরা ইন্ডিপেন্ডেন্ট কথাবার্তা বলবেন, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং তাদের থাকবে, তারা নেতৃত্বকে অনেক সময় নেতৃত্বের ডিসিশনকে চ্যালেঞ্জ করবেন। কিন্তু বাংলাদেশের দুঃখজনক হলে সত্য, প্রধান দুটো দলের কোনটাতেই সেটা হয় না, এবং সেই সুযোগ নেই। এবং এটাও আসলে দলগুলোর জন্য অনেক ক্ষতিকর। আওয়ামী লীগ এটা বোঝা যায় না, তারা ক্ষমতায় আছে, দেশ চলছে, দল চলছে, অনেকেই বলেন প্রশাসন, বিভিন্ন এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দল কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি তো হয়েছেই। কিন্তু আসলে আমরা যদি গণতন্ত্র চাই, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো আওয়ামী লীগ এরকম নেতা হাতে আছেন, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে আরো এম্পাওয়ার করতে হবে এবং রাজনীতিবিদদের শক্তিশালী করতে হবে।